আসসালামু আলাইকুম। লেকচার 3 তে সবাইকে মোস্ট ওয়েলকাম। তোমরা সবাই যারা যারা জয়েন করতেছে একটু কষ্ট করে নামটা মেনশন করো, আর যারা যারা জয়েন করতেছে না ফ্রেন্ডরা তাদেরকে একটু মেনশন করো। অনেকেই জয়েন করতেছো আস্তে ধীরে। আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু আমাকে একটু জানাও যে কষ্ট করে আমার লেখা সব ঠিক আছে কিনা, বোর্ড ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ডে কোনো ধরনের হেজিটেশন হচ্ছে কিনা, কারণ তোমার নেটওয়ার্কের একটু ঝামেলা হচ্ছে, তোমরা সবাই জানো। তো একটু ল্যাগ করতে পারে, একটু ঝামেলা হতে পারে, নেটওয়ার্কের একটু প্রবলেম, বা আমাদের একটু তোমার ধরো নেটওয়ার্কের একটু বাফারিং হতে পারে। তো বাফারিংটা হচ্ছে কিনা একটু আমাকে জানাও, লেখা ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা একটু জানাইও, আর আমার সাউন্ড ঠিক আছে কিনা, প্রপার আছে কিনা একটু আমাকে জানাও। কেউ একজন একটু কষ্ট করে আমাকে জানায় যে আমার সাউন্ড ঠিক আছে কিনা, লেখা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা। যদি একটু জানাও খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব, খুব তাড়াতাড়ি। বেসিক হবে আজকে চরম লেভেলের, ক্লাসটা হবে আজকে খুব গরম লেভেলের। তো আসো সবাই, বসো ভাই, ক্লাসটা আমরা করতে চাই। ক্লাসটা না করে আমাদের বেসিকের হবে ঘাটতি, সেই ঘাটতি আর পূরণ হবে না, দিতে পারবো না তোমাকে এই চ্যাপ্টারের অতিরিক্ত কিছু বাড়তি। তো আসো ক্লাসে অলরেডি বসো, তোমরা শুরু করো। আর হচ্ছে একটু কষ্ট করে এখনো কেউ জানাইলা না যে হচ্ছে যে সব ঠিক আছে কিনা, আমার লেখা ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। একটু কষ্ট করে আমাকে জানাও যারা লাইভ দেখতেছো। যারা যারা এখনো জয়েন করো নাই, তোমাদের অনেক ফ্রেন্ড এখনো জয়েন করে নাই, তাদেরকে একটু জয়েন করতে বলো খুব আর্লি। আমরা জানি যেহেতু আমাদের রেগুলার ক্লাস 7টা থেকে শুরু হয়, তাহলে আমি এক্সাক্ট 7টা বাজে শুরু করে দিছি। একটু আমাকে জানাও কষ্ট করে সব ঠিকঠাক আছে কিনা। ওকে 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 ওকে, মোটামুটি সব ক্লিয়ার। সব ক্লিয়ার, মোটামুটি আমি ইনফরমেশন পেয়ে গেছি। ওকে, সব ক্লিয়ার। ওকে ওকে, দ্যাটস ইনাফ। তো আমি আমার ক্লাসটা আসলে শুরু করে দিই। আজকে আমার একটু তাড়া আছে, এই জন্য আমি জাস্ট একটা ছোট্ট একটা টপিক নিছি, বাট ছোট্ট টপিক হলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক দেওয়া যাবে না মিস। যদি তুমি এই টপিক মিস দাও, তোমার সামনের বেসিক হবে না ক্লিয়ার, তোমার থেকে যাবে এই চ্যাপ্টারের চরম লেভেলের ফিয়ার। এই চ্যাপ্টারের ফিয়ারকে যদি করতে চাও দূর, তোমার দেয়া যাবে না এই ক্লাসকে, তাড়ানো যাবে না করে সুর সুর। তো তুমি এই ক্লাস অ্যাটেন্ড করো, মজা পাবা, পাবা না সাজা। আমরা ক্লাসটা করব খুবই আনন্দের সাথে, এবং কিছু ফিজিক্যাল কন্ডিশনে ক্লাসের মধ্যে কাজ করে, যেহেতু এই চ্যাপ্টারটা পুরো মানব দেহের সাথে রিলেটেড, মানুষের শ্বসনতন্ত্রের সাথে রিলেটেড, তাহলে এখানে কিছু ফিজিক্সের ব্যাপার স্যাপার প্লাস কিছু কেমিস্ট্রির ব্যাপার স্যাপার আজকে কাজ করবে, সেই জিনিসগুলো আমি দেখাবো। তো এই জায়গাটায় যে জিনিসগুলো লিখছি সেগুলোর আগে আমরা আজকে জানি লেকচার নাম্বার হচ্ছে 3। যারা লেকচার 1-2 করো নাই, অবভিয়াসলি 1-2 করবা। আমি ইউটিউব লিঙ্কও দিয়ে দিছি গ্রুপে, প্লাস গ্রুপে অলরেডি সেভ আছে, করে নিবা সবাই। ঠিক আছে, লেকচার নাম্বার 3 টপিকটার মধ্যে এখানে লেখা আছে বহিঃশ্বসন, অন্তঃশ্বসন, প্রশ্বাস, নিঃশ্বাস। 4টা টপিক আজকে মূলত আমাদের মেইন টপিক। অর্থাৎ আমরা সোজা কথায় দেখব শ্বসনটা কিভাবে সংঘটিত হয়। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আসলে শুরু করি আমাদের মূল ক্লাসটা। এখানে আমি অনেকগুলো চিত্র আগে রাখছি, এগুলো হচ্ছে যে মূল চিত্রের অনেক কিছু বর্ণনা আমাদের সামনের দিকে আসবে, আমরা চিত্রের বর্ণনাগুলো দেখবো। আমি আগে সবার আগে এই টার্মটাতে আসি। শ্বসন ইংরেজি টার্ম, ইংরেজিতে আমরা শ্বসনকে বলি রেসপিরেশন, বাংলায় বলি শ্বসন। ঠিক আছে, আচ্ছা। তো শ্বসন মানে কিন্তু একটা জিনিস না, শ্বসন মানে হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। একটা হলো শ্বাস নেয়া, আর একটা হলো শ্বাস ছেড়ে দেয়া। লাইক তুমি নীলা, ছাড়লা, তাহলে নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া দুইটা মিলেই একটা শ্বসন। এটাকে আমরা বলি ব্রেদিং বা শ্বাসক্রিয়া, ব্রেদিং, হিউম্যান ব্রেদিং। ঠিক আছে, আচ্ছা। তো
তো আসো আমরা দেখি মূলত এখানে আমি শ্বসনের দুইটা টাইপস লিখছি, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হইলো অন্তঃশ্বসন। একটা হলো বহিঃশ্বসন আর একটা হলো অন্তঃশ্বসন। এখন আসো বহি মিন্স বাহিরে, কার বাহিরে, অন্ত মিন্স ভেতরে, কার ভিতরে, এই জিনিসটি একটু আমরা আগে জানার চেষ্টা করি। দেখো বহি, বহি আর একটা হলো অন্ত, আমরা এটাকে ইংরেজিতে বলতে পারি এক্সটার্নাল আর এটাকে ইংরেজিতে বলতে পারি ইন্টারনাল। আচ্ছা আসো এখন এক্সটার্নাল আর ইন্টারনাল জিনিসটা কোন জায়গাটাতে ঘটতেছে। দেখো এটা যদি আমার দুইটা লাংস হয়, আমার দুইটা লাংস, এটা ধরো আমার হোল একটা বডি, তো বডির এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা বলতেছি ডায়াফ্রাম, মিন্স বাংলায় আমরা বলি মধ্যচ্ছদা। ডায়াফ্রাম আলাদা করে আমাদের বক্ষ গহ্বরকে, আমাদের উদর গহ্বরকে। আমাদের ডায়াফ্রামের উপরে যে গহ্বরটা থাকে, এই সম্পূর্ণ গহ্বরকে আমরা বলি বক্ষ গহ্বর, ইংরেজিতে যার নাম থোরাসিক ক্যাভিটি, শর্টকাটে বললে থোরাক্স। আর ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার নিচে যে অংশটা থাকে এটাকে আমরা বলি উদর গহ্বর, ইংরেজিতে বললে অ্যাবডোমেন বা অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে থোরাক্স, অ্যাবডোমেন দুইটা পার্ট আমরা দেখলাম। তো ডায়াফ্রামের উপরে থাকে আমাদের শ্বসন অঙ্গ, দ্যাট মিন্স ফুসফুস। আচ্ছা তো আসো এখানে যে দুইটা ফুসফুস আছে, এই দুটো ফুসফুসের ক্ষেত্রে বহিঃশ্বসন দ্বারা বোঝানো হয় জাস্ট, অনলি জাস্ট, তুমি নাক দিয়ে গ্রহণ করলা বাতাস, বাতাস গেল ফুসফুসে, ফুসফুস থেকে আবার একটা বাতাস আসলো, সেটা তুমি ছেড়ে দিলা। দ্যাট মিন্স নাক থেকে শুরু করে ফুসফুস, ফুসফুস থেকে শুরু করে নাক, এই যে শ্বসন, বাতাস গ্রহণ ও ত্যাগ, একেই বলা হয় বহিঃশ্বসন। এই বহিঃশ্বসনটার মধ্যে কোনো নাই জটিল প্রক্রিয়া, নাই কোনো এনজাইম, নাই কোনো হরমোন, নাই কোনো কঠিন জিনিস, খুবই সহজ একটা জিনিস, বাতাস গ্রহণ করলা, বাতাস ছেড়ে দিলা। ঠিক আছে, তাহলে সোজা কথাই নাক দিয়ে গ্রহণ করি, কি গ্রহণ করি ভাইয়া, মূলত প্রশ্বাসের সময় আমরা গ্রহণ করি অক্সিজেন, এবং ভাইয়া আবার ছেড়েও দিই, কি ছেড়ে দিই ভাইয়া, মূলত নিঃশ্বাসের সময় ছেড়ে দিই আমরা কার্বন ডাই অক্সাইড। তাহলে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ, কোনো এনজাইমের কাজ নাই, কোনো হরমোনের কাজ নাই, কোনো পেশি টেশির কাজ এখানে নাই। এই যে শ্বসন, এই শ্বসনকে আমরা বলি বহিঃশ্বসন। আচ্ছা এবার আসি ভাইয়া অন্তঃশ্বসনে, তাহলে কি কাহিনীটা ঘটবে। ঠিক আছে, অন্তঃশ্বসন দ্যাট মিন্স এবার একটু ভেতরের দিকে ঢুকতে চাচ্ছি আমরা। সবসময় বাহিরে থেকে কি করব, কিছু কিছু ভেতরের জিনিসও জানার দরকার আছে। বায়োলজিতে ভেতরের জিনিস যদি না জানি তাহলে আমরা বায়োলজি ন মানি। আমরা যদি বায়োলজি খুব ভালো করে শিখতে চাই, আমাদের ভেতরের জিনিস অবশ্যই জানতে হবে ভাই। তো ভেতরের জিনিসে কি হচ্ছে তাই জানতে চাই। প্রথম কথা অন্তঃশ্বসন, ইন্টারনাল রেসপিরেশন, দ্যাট মিন্স এই প্রক্রিয়াটা হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, বায়োকেমিক্যাল প্রসেস আর মেকানিজম। আর এই যে এই প্রক্রিয়াটা, এটা একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া, জাস্ট তুমি বাতাস গ্রহণ করলা, বাতাস ত্যাগ করলা। তাহলে এই যে বহিঃশ্বসন, বহিঃশ্বসনকে আমরা বলতে পারি ভৌত রাসায়নিক প্রক্রিয়া, ভৌত রাসায়নিক প্রক্রিয়া। আচ্ছা আর এই যে অন্তঃশ্বসন, অন্তঃশ্বসনকে আমরা বলতে পারি জৈব রাসায়নিক প্রক্রিয়া। খুবই সহজ ভাইয়া দুইটা টার্ম, কিন্তু এখানের মধ্যে একটু কাপচাপ আছে। কাপঝাপটা কি ভাইয়া, জৈব রাসায়নিক মিন কি এখানের মধ্যে দেখো, আমি এখানে জাস্ট বলছি নাকের সাথে ফুসফুস, বাতাস গ্রহণ করছি, বাতাস ত্যাগ করছি, ধরলাম, ছেড়ে দিলাম, কাজ শেষ। বাট ভেতরে কি হবে এটা তো আমার জানতে হবে। একটা সিম্পল জিনিস চিন্তা করো, তুমি বাতাস নিলা, বাতাসের সাথে ঢুকলো অক্সিজেন, অক্সিজেন তোমার নাক দিয়ে গিয়ে শ্বাসনালী দিয়ে নেমে তোমার ব্রঙ্কাস, ব্রঙ্কিওল হয়ে তোমার অ্যালভিওলাসে গেল। তো অ্যালভিওলাস থেকে কি কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, ঠিক আছে মানি। বাট অক্সিজেন কি আর নিচে কোনো জায়গায় যাবে না? যাবে। তো এটা তো চিন্তায় আসার দরকার যে অক্সিজেন কিভাবে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হইলো, সেটা তো আমার জানার দরকার। এই জন্য কি করব, এখন আমরা জানি আমাদের ফুসফুসে অনেকগুলো অ্যালভিওলাস থাকে। যদি তুমি চিন্তা করো এইটা একটা অ্যালভিওলাস, যদি তুমি চিন্তা করো এটা একটা অ্যালভিওলাস, অ্যালভিওলাসের বাহিরে অনেকগুলো নালিকা দেখা যায়, অ্যালভিওলাসের বাহিরে অনেকগুলো নালিকা দেখা যায়। এরকম করে আমরা দেখি অ্যালভিওলাসের বাহিরে অনেকগুলো নালিকা
এই নালিকাগুলোকে আমরা বলি অ্যালভিওলার কৈশিক জালিকা। অ্যালভিওলাসের বাহিরের নালিকা তারে বলি কৈশিক জালিকা। কি কৈশিক জালিকা? অ্যালভিওলার কৈশিক জালিকা। কৈশিক জালিকা মানে কি? ধমনী শিরার মিশ্রণ। আর কি কৈশিক জালিকার মানে কি? ধমনী শিরার মিশ্রণ ছাড়া আর কি। তো দেখো এই ধমনী প্লাস শিরার মিশ্রণই হচ্ছে কৈশিক জালিকা। তো এখন অ্যালভিওলাসের বাইরে অনেকগুলো কৈশিক জালিকা আছে, রক্তনালী আছে। তো অ্যালভিওলাসে তোমার শ্বাসের মাধ্যমে অক্সিজেন আসলো, সেই অক্সিজেন চলে যাবে এই কৈশিক জালিকাগুলোতে। কৈশিক জালিকা হচ্ছে রক্ত, কৈশিক জালিকার ভেতরে আছে রক্ত। রক্তের মাধ্যমে এই অক্সিজেন চলে যাবে তোমার কোষে, দেহের বিভিন্ন কোষে। কোষে গিয়ে অক্সিজেন একটা মারাত্মক লেভেলের খেলা খেলে। কোষে গিয়ে আমাদের অক্সিজেন কোষের গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং এটিপি, যেটাকে আমরা শ্বসন বিক্রিয়া নামে জানি। তো এখানে কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হইলো, কোষে অক্সিজেন গিয়ে গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করে একটা শ্বসন বিক্রিয়া করলো, কার্বন ডাই অক্সাইড, পানি, এটিপি শক্তি তৈরি করলো, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এই কার্বন ডাই অক্সাইড আবার কোষ থেকে বের হয়ে রক্তের সাথে মিশবে, রক্তের সাথে বাহিত হয়ে 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 সে কার্বন ডাই অক্সাইড চলে আসবে আবার অ্যালভিওলাসের বাহিরের কৈশিক জালিকায়। সাপোজ ধরো এই জায়গায় চলে আসলো কার্বন ডাই অক্সাইড, চলে আসলো। এখন কার্বন ডাই অক্সাইড এই রক্তের অ্যালভিওলাসের বাইরে কৈশিক জালিকা থেকে ঢুকে যাবে কোথায়? অ্যালভিওলাসে। তো কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাসে ঢুকে গেল, অ্যালভিওলাস থেকে তো কার্বন ডাই অক্সাইড এরপর আস্তে আস্তে ফুসফুস থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, ট্রাকিয়া হয়ে উপরের দিকে উঠে আমরা বের করে দিব। তাহলে এই যে দেখো এখানে মারাত্মক লেভেলের একটা রিঅ্যাকশন চলতেছে এবং এই রিঅ্যাকশনে একটা এনজাইমের ব্যাপার স্যাপার আছে, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। ঠিক আছে, আমি এই এনজাইমটার বর্ণনা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে বলবো। কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। এই এনজাইম কার্বনিক অ্যাসিডকে ভেঙে ফেলে, এই এনজাইমটা অন্তঃশোষণে ভূমিকা পালন করে। তাহলে এখন ভাই অন্তঃশোষণের মূল থিমটা কি? মূল থিম হলো এই, আমরা দেখলাম অক্সিজেন অ্যালভিওলাসে আসছিল, এতটুকু পর্যন্ত বহিঃশোষণ শেষ। অ্যালভিওলাস থেকে অক্সিজেন অ্যালভিওলাসের বাহিরের কৈশিক জালিকাতে যাবে, কৈশিক জালিকা মানে ওখানে রক্ত আছে, রক্ত দিয়ে অক্সিজেন বাহিত হয়ে আমাদের কোষের ভিতরে যাবে, কোষে গিয়ে অক্সিজেন একটা শ্বসন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে কোষে, কোষে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে সেটা কোষ থেকে আবার আসবে রক্তনালিকায়, সারা দেহ থেকে এরকম রক্তনালিকা দিয়ে কার্বন ডাই অক্সাইড বাহিত হয়ে আবার আসবে অ্যালভিওলাসের বাহিরের কৈশিক জালিকায়। সেই কৈশিক জালিকা থেকে এবার কার্বন ডাই অক্সাইড ঢুকবে অ্যালভিওলাসে। অ্যালভিওলাস তো আছে ফুসফুসে, ফুসফুস থেকে এবার কার্বন ডাই অক্সাইড ঊর্ধ্বপথে উঠে বের হয়ে যাবে। এই যে আমাদের অ্যালভিওলাস থেকে রক্তনালী, রক্তনালী থেকে কোষ, কোষ থেকে আবার রক্তনালী, রক্তনালী থেকে আবার অ্যালভিওলাস, অ্যালভিওলাস থেকে আবার বের হয়ে যাওয়া, এই যে টোটাল প্রসেসটা, এটাকে আমরা বলি অন্তঃশোষণ। দ্যাট মিন্স অন্তঃশোষণ মানে হচ্ছে তোমার অ্যালভিওলাস, রক্তনালী, কোষ, অ্যাগেইন কোষ, রক্তনালী, অ্যালভিওলাস। ঠিক আছে, তাহলে সহজ হিসাবটা কি? সহজ হিসাব হলো অ্যালভিওলাস, দেন রক্তনালী, দেন কোষ। এটা আমরা দেখলাম। ঠিক উল্টা বিক্রিয়াটা আবার কোষ থেকে আসবে রক্তনালী, রক্তনালী থেকে আসবে অ্যালভিওলাস। এটাকে আমরা বলি অন্তঃশোষণ, এটাকে আমরা বলি অন্তঃশোষণ, যাকে আর করা যাবে না ভাঙন। এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, এখানে রসায়ন কাজ করে। কেন ভাই? এখানে একটা এনজাইম কাজ করতেছে, এনজাইম মানে রসায়ন, কার্বনিক অ্যানহাইড্রেস। এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে জানবো কি হয়। তো আশা করি দেখা যাচ্ছে তো আশা করি দেখা যাচ্ছে তোমরা মোটামুটি আসলে এই জিনিসগুলো মোটামুটি অ্যানালাইসিস করতে পারছো। আমি একটু লাইভে ঢুকলাম, লাইভে ঢুকে একটু দেখি তোমাদের কি কোশ্চেন, কোনো কোশ্চেন আছে নাকি। তোমরা মেবি এই লেখাটা একটু কম বুঝতেছো,
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রেড পেন আসলে একটু নতুন তো, ওই জন্য একটু ঝামেলা হচ্ছে, এবার বুঝে যাবা। উল্টা, তাহলে এটাই হচ্ছে আমাদের অন্তঃশোষণ। তো তোমরা কি কোশ্চেন করছো এবার আশা করি বুঝবা লাল কলমের লেখা। তো তোমরা একটা কোশ্চেন করছো, কোশ্চেনটা কি ছিল সেটা একটু ঠিক, নিচেরটা অ্যাবডোমিনাল ক্যাভিটি, উপরেরটা থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি দ্যাট মিন্স থোরাক্স। আচ্ছা তোমরা জানতে চাচ্ছ এটা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ডায়াফ্রামের উপরেরটাকে আমরা বলি থোরাসিক ক্যাভিটি বা থোরাক্স, নিচেরটাকে আমরা বলি অ্যাবডোমেন বা অ্যাবডোমিনাল ক্যাভিটি বা অ্যাবডোমিনাল ক্যাভিটি দ্যাট মিন্স উদর গহ্বর। আর এটা হলো বক্ষ বা বক্ষ গহ্বর, এটা হলো উদর দ্যাট মিন্স উদর গহ্বর। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আমি একটা ছবি তুলে রাখি। আচ্ছা ওকে, তো আমরা নেক্সট জিনিসটাতে আগে আমরা আসলে বহিঃশ্বসন বুঝছি। বহিঃশ্বসন মানে সহজভাবে বুঝানো, নাক থেকে শুরু করে একটা বাতাস ঢুকলো, বাতাসটা ঢুকে ফুসফুসে গেল, ফুসফুস থেকে আবার বাতাস বের হয়ে গেল, দ্যাট মিন্স অক্সিজেন ঢুকলো, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, এটাই বহিঃশ্বসন। এটা জাস্ট একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া, এখানে কোনো এনজাইম টেনজাইমের কাজ হবে না। আরেকটা হচ্ছে অন্তঃশোষণ, দ্যাট মিন্স এই যে বাতাসটা ঢুকলো সেটা তো অ্যালভিওলাসে গেল, অ্যালভিওলাসের বাইরের থেকে বাতাসের মাধ্যমে যে অক্সিজেনটা ঢুকছিল সে অক্সিজেন অ্যালভিওলাস থেকে চলে গেল অ্যালভিওলাসের বাইরের কিছু কৈশিক জালিকা, দ্যাট মিন্স রক্তের নালী, রক্তের নালী থেকে সেই অক্সিজেন পুরো রক্তের মাধ্যমে বাহিত আমাদের সেল বা কোষে চলে গেল। তাহলে অ্যালভিওলাস থেকে ব্লাড ভেসেলস হয়ে সেলে চলে গেল অক্সিজেন, সেলে গিয়ে রিঅ্যাকশন করলো গ্লুকোজের সাথে, তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড আবার সেল থেকে ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস থেকে আবার অ্যালভিওলাসে চলে আসলো, দেন অ্যালভিওলাস থেকে সেই কার্বন ডাইঅক্সাইড চলে গেল। এই যে কোষের ভেতরে যে ইন্টারনাল প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলি জৈব রাসায়নিক প্রক্রিয়া বা অন্তঃশোষণ। তাহলে এই দুটো পার্থক্য কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, অক্সিজেন কোষে গিয়ে খাদ্যের জারণ ঘটায় বা গ্লুকোজের জারণ ঘটায়, তার মানে অন্তঃশোষণে একটা জারণ বিক্রিয়া সংঘটিত হয়, গ্লুকোজটা জারিত হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পারি যে গ্লুকোজের এখানে জারণ ঘটে, গ্লুকোজের এখানে জারণ ঘটে, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, মনে রাখার দরকার তোমাদের সবারই। ওকে, তাহলে মোটামুটি এটুকু আমাদের শেষ। আমরা দেন আমাদের বহিঃশ্বসন অন্তঃশ্বসন মোটামুটি শেষ হইলো। আচ্ছা, এখন সেকেন্ড ধাপে যাব, প্রশ্বাস নিঃশ্বাস। প্রশ্বাস নিঃশ্বাসের জন্য আমাদের এবার এই চিত্রগুলো লাগবে, প্রশ্বাস কি নিঃশ্বাস কি। আচ্ছা আসো, তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে শ্বসন, শ্বসনের দুইটা ধাপ দেখলাম, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। এবার শ্বসনের প্রকারভেদ দেখব। শ্বসনকে আমরা কয় ভাগে ভাগ করি, শ্বসন বা শ্বাসক্রিয়া, যেটাকে আমরা ব্রেথিং বলি, শ্বাসক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো প্রশ্বাস, দ্যাট মিন্স শ্বাস গ্রহণ বা ইংরেজিতে যাকে আমরা বলি ইন্সপিরেশন, আরেকটা হলো নিঃশ্বাস, দ্যাট মিন্স শ্বাস ত্যাগ করা, যাকে আমরা বলি এক্সপাইরেশন। তাহলে প্রশ্বাস আর নিঃশ্বাস, ইন্সপাইরেশন এক্সপাইরেশন, এই দুটা দ্বারা কি বোঝানো হয় এখানে, খুব সিম্পল কিছু কথা বলবো। তার আগে তোমাদেরকে একটু ফিজিক্স বা কেমিস্ট্রি দুইটা বই আছে তোমাদের, ফিজিক্সের
এটা হচ্ছে ফার্স্ট পার্টের লাস্ট চ্যাপ্টারে আছে, কেমিস্ট্রির সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টারে আছে, ঠিক আছে। ফিজিক্সের ফার্স্ট পার্টের লাস্ট চ্যাপ্টার, কেমিস্ট্রির সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার। একটা সূত্র আছে বয়েলের সূত্র, গ্যাসের ক্ষেত্রে একটা সূত্র আছে বয়েল, বিজ্ঞানী বয়েল, ঠিক আছে। বয়েল একটা সূত্র প্রদান করছেন, সূত্রটা কি? সূত্রটা হইল এই যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। দ্যাট মিন্স সূত্রটা, মূল সূত্রটা হলো V is proportional to 1 by P। V is proportional to 1 by P, যেখানে T স্থির, যেখানে T স্থির, যেখানে T স্থির, দ্যাট মিন্স তাপমাত্রা স্থির। এই সূত্রটা বয়েলের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গায় কাজে লাগবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, মানে আয়তন বাড়লে চাপ কমে, আয়তন কমলে চাপ বাড়ে। তুমি যদি দাও অধিক প্রেসার, তোমার সবকিছু হয়ে যাবে টেনশন। দ্যাট মিন্স আয়তন তোমার যদি হয় অনেক বেশি, সেই জায়গায় তোমার চাপ কম। আয়তন তোমার যদি হয় অনেক কম, সেই জায়গায় হবে চাপ বেশি। তাহলে তুমি মোটা হইতে পারো খুব সহজে, হবে না তোমার কোনো বাঁধন। যদি হও মোটা, আয়তন হবে বেশি, বাহ্যিক প্রেসার তোমার কাছে আসবে কম। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। আচ্ছা, তো যাই হোক, আমরা এই সূত্রটা দেখলাম। আরেকটা পয়েন্ট আমরা একটু আলোচনা করি। 1 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র হইল, 2 নাম্বার সূত্র হইল বাতাস বা বায়ু সব সময়, বাতাস সব সময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। তাহলে বাতাস সব সময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। খুব গুরুত্বপূর্ণ দুইটা ল। এই দুইটা ল অবশ্যই তোমার মাথায় থাকতে হবে। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে যে বাতাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। যেখানে চাপ বেশি সেখান থেকে বাতাস ঢুকবে, যেখানে চাপ কম। আচ্ছা আসো এবার একটু আমরা প্রশ্বাসের বা ইন্সপিরেশনের মেকানিজমটা দেখি, এক্সপিরেশন হয়ে যাবে সহজ, ঠিক আছে। দেখো এখানে আমি কিছু জিনিস আসলে দেখাইছি, কি কি জিনিস এখানে কাজে লাগে। আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের দুইটা পেশি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুইটা পেশির নাম কি কি আমি এখান দিয়ে একটু ছোট্ট করে লিখে দিই। পেশি দুইটা কি কি? 1 নম্বরে হলো ডায়াফ্রাম, বাংলায় যাকে আমরা বলি মধ্যচ্ছদা। সেকেন্ড ওয়ান ইন্টারকোস্টাল পেশি। এটা কি জিনিস একটু আমি এখনই দেখাচ্ছি। ওকে, এই জিনিসটা একটু আমরা মাথায় রাখি। এই জিনিসটা আমাদের কাজে লাগবে কখন? যখন আমরা করব শ্বসন। আসো প্রথমত আমরা পড়তেছি হচ্ছে ইন্সপিরেশন, দ্যাট মিন্স প্রশ্বাস, প্রশ্বাস। এই যে এই হলো ডায়াফ্রাম, সেম এও, এরা দুজন হলো ডায়াফ্রাম। আচ্ছা, দেন এই যে আমরা জানি হচ্ছে আমাদের বুকের মধ্যে কিছু পরশুকা থাকে, ঠিক আছে। পরশুকাগুলো হচ্ছে তোমার এই অবস্থায় থাকে, ঠিক তোমার এইটা ধরো সাপোজ একটা পরশুকা, এটা একটা পরশুকা, মাঝখানে আছে ধরো তোমার এই যে আমার এটা হলো স্টারনাম। তাহলে একটা স্টারনাম, এদিকে 12টা পরশুকা, এদিকে 12টা পরশুকা, 12 12 24টা পরশুকা, একটা স্টারনাম, টোটাল 25টা অস্থি মিলে তৈরি হয় আমার বক্ষপিঞ্জর, থোরাসিক ক্যাভিটি। তাহলে এখানে সেই জিনিসগুলো আমি দেখাইছি। এই যে লাল কালার দিয়ে দেখতেছো, লাল কালার গুলো হচ্ছে পরশুকা, মানে রিবস বলি আমরা ইংরেজিতে। আর মাঝখানে নীল কালারে যেটা দেখতেছি সেই জিনিসটা হলো স্টারনাম বা উর্ফলক। তাহলে স্টারনাম আছে আমাদের বুকে একটা, রিবস আছে দুদিকে 12 12 24টা,
তাহলে 12 12 24 একটা স্টারনাম, টোটাল হয়ে গেল 25। তাহলে আমাদের বুকে বক্ষ পিঞ্জরে বা থোরাসিক ক্যাভিটিতে বা থোরাক্সে টোটাল অস্থির সংখ্যা হইল 25। টোটাল অস্থির সংখ্যা হইল 25 গেল। দেন আমরা আমরা যে রিবস গুলো দেখতেছি লাল লাল কালারের, রিবস গুলার মাঝে মাঝে কিছু পেশি দেখেছি, দেখো সবুজ কালারের। তাহলে সেকেন্ড পেশি পাই গেলাম, এগুলোকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি। তাহলে এই জায়গায় আমি সেই জিনিসটা একটু লিখে দিই। এই যে সবুজ কালারের দেখতেছি, এরাই হইল ইন্টারকোস্টাল পেশি। দুইটা পেশির বর্ণনা আমরা পেয়ে গেছি। কি পাইছি ভাই? একটা ডায়াফ্রাম যেটা বক্ষ গহ্বর আর উদর গহ্বরের মাঝ বরাবর থাকতেছে, মূল একটা শ্বসনিক পেশি। সেকেন্ড আমরা পাইলাম ইন্টারকোস্টাল পেশি, যারা আমাদের রিবস গুলার মাঝে মাঝে থাকে। এই দুইটা পেশি ছাড়া শ্বসন অসম্ভব, তাই আমাদের এই দুইটা পেশির দ্বারাই শ্বসনকে করতে হবে সম্ভব। এই পড়াটা খুবই সহজ যদি এই সময় অ্যাক্টিভ থাকে তোমার মগজ। এই পড়াটা খুবই কঠিন, খুবই ব্যথাযুক্ত হবে যদি এই সময় তোমার মগজ এই পড়াটা ধরতে না পারে। তাহলে তোমার সব সময় এই পড়াটার জন্য রেডি থাকতে হবে অ্যাক্টিভ। তাহলে তোমার পড়াটা বুঝা, পড়া ইজি মনে হবে পড়াটা আসলে সজীব। ঠিক আছে, তো আসো আমি এই যে প্রশ্বাসের ক্ষেত্রে কি সিম্পল জিনিস, খুব সহজ জিনিস। এই ফিজিক্সের ল, এই যে পেশি পাই গেছি, এইবার প্রশ্বাস পানিপাতের মতো সহজ। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কি প্রশ্বাস। এই ঘটনাটা হচ্ছে প্রশ্বাস। তাহলে প্রশ্বাস পানিপাতের মতো সহজ। কিভাবে সহজ হবে একটু দেখি। 1 নাম্বার পয়েন্ট, যখন আমরা শ্বাস গ্রহণ করব, নিলাম প্রশ্বাস, সেই অবস্থায় দেখা যাবে আমাদের ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়। ভালো করে মাথায় রাখো, নিচের দিকে নেমে যায়। তো ডায়াফ্রাম নিচে নামতেছে, এটাকে আমি অলরেডি তীর চিহ্ন দিয়ে দেখাই দিয়েছি, ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়। তো এই জায়গায় আসি, এবার এখানে মিলাইলাম, এই জায়গায় মিলাই দিব। ডায়াফ্রাম যদি নিচের দিকে নেমে যায়, তাহলে ডায়াফ্রামের নতুন অবস্থান আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি। সাপোজ এটা হলো আমাদের ডায়াফ্রামের নতুন অবস্থান, নিচে নেমে গেল। আমাদের ডায়াফ্রামটা একটু নিচে নেমে গেল যখন আমি শ্বাস নিছি। তাহলে একটা কথা দেখো, তোমার বক্ষ যেটা বা থোরাক্স যেটা, তার আয়তন উপরে নিচে, আই মিন অনুদৈর্ঘ্য আয়তনটা বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 নাম্বার পয়েন্ট, প্রশ্বাসে আমার যখন আমি শ্বাস নিলাম, এই অবস্থায় ধরো ডায়াফ্রামটা আছে, নিচে নেমে গেল। এই অবস্থায় ধরো ডায়াফ্রামটা আছে, শ্বাস নেওয়ার সাথে একটু নিচে নেমে গেল, আমার অনুদৈর্ঘ্য আয়তনটা বেড়ে গেল। অনুদৈর্ঘ্য আয়তনটা বেড়ে গেল, উপরে নিচে আয়তনটা বেড়ে গেছে। 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ডায়াফ্রামের কাজ শেষ। সেকেন্ড পয়েন্ট, যখন তুমি শ্বাস নিচ্ছ, ডায়াফ্রাম নিচে নামতেছে, একই অবস্থায় ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হচ্ছে। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত যখন হয়, তখন কি হয়, আমাদের এই যে রিবস গুলো আছে, এগুলো উপরের দিকে উঠে যায়। এই জিনিসটাও আমি এখানে দেখাই দিছি। রিবস গুলো যেগুলো আছে, এগুলো সব উপরের দিকে উঠে যায়। তো রিবস যদি উপরের দিকে উঠে যায়, রিবস গুলো এই অবস্থা থেকে এরকম হয়ে যায়, তাহলে তুমি চিন্তা করো, আমাকে দেখে চিন্তা করো, এটা হলো তোমার স্টারনাম। এই আমার দুইটা হাত হলো তোমার রিবস, পরশুকা। আমার ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়েছে, আমি প্রশ্বাস নিচ্ছি, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়েছে। এই অবস্থায় আমার রিবস গুলো সহ স্টারনাম সবাই উপরে উঠে যাবে। দ্যাট মিন্স প্রশ্বাসে আপ, উপরে উঠে গেল। যখন উপরে উঠে গেলে তুমি নিজেই চিন্তা করে দেখবা, পাশের যে আয়তনটা, দ্যাট মিন্স পার্শ্বীয় যে আয়তন, আমাদের বুকের পাশের যে আয়তনটা, এই আয়তনটা বড় হয়ে যাবে। তুমি একটু ভালো করে শ্বাস নিয়ে দেখিও, তোমার বুকটা ফুলে উঠবে, গর্বে ফুলে উঠতেছে। ঠিক আছে, গর্বে ফুলে উঠবে তোমার বুক। তাহলে বেশি গর্ব করলে আবার ফেটেও যেতে পারে। ঠিক আছে, অতি গর্বে গর্ভবতী হওয়া ভালো না। তাহলে এখন দেখা যাচ্ছে যে তোমার ধরো বুকের পার্শ্বীয় আয়তন বেড়ে গেছে, সাথে সাথে একটা জিনিস হবে,
সামনে পিছনের আয়তনে বৃদ্ধি পাবে। যখন তুমি শ্বাস নিবা তখন যদি রিবসগুলো উপরে উঠে সামনে এবং পিছের, এটাকে আমরা বলি অনুদৈর্ঘ্য, অগ্র পশ্চাৎ, অগ্র পশ্চাৎ, অগ্র পশ্চাৎ আয়তনটা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে মূল কি ইম্পর্টেন্ট কথা বললাম, দেখো তুমি যখন শ্বাস নিচ্ছ ডায়াফ্রাম নিচে নামতেছে, দ্যাট মিন্স অনুদৈর্ঘ্য আয়তন বৃদ্ধি পাচ্ছে, অনুদৈর্ঘ্য আয়তন বৃদ্ধি পাচ্ছে। তুমি যখন শ্বাস নিচ্ছ সেই অবস্থায় রিবসগুলো উপরের দিকে উঠতেছে, দ্যাট মিন্স পার্শ্বীয় আয়তন সামনে পিছনের অগ্র পশ্চাৎ আয়তন বৃদ্ধি পাচ্ছে, পার্শ্বীয় আয়তন সামনে পিছনের আয়তন বৃদ্ধি পাচ্ছে। তার মানে সোজা কথায় যখন তুমি প্রশ্বাস বা শ্বাস নিচ্ছ বুকের সকল ধরনের আয়তন বৃদ্ধি পাচ্ছে। এখন কথাতে মূল ফিজিক্সের সূত্রতে আসি, যদি বুকের সব আয়তন বৃদ্ধি পায়, কয়টা আয়তনের কথা বললাম? 3টা আয়তনের কথা বলছি। 1 নাম্বার আয়তন অনুদৈর্ঘ্য, দ্যাট মিন্স উপরে নিচে, এটা বৃদ্ধি পাবে যখন আমাদের ডায়াফ্রাম নিচের দিকে নামবে। সেকেন্ড পয়েন্ট, আমাদের এই যে যখন ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় প্রশ্বাসের সময়, তখন দেখা যায় যে আমাদের রিবসগুলো উপরের দিকে উঠে যায়, তখন পাশাপাশি আয়তন সামনে পিছনের আয়তন বৃদ্ধি পায়। আয়তন যদি বৃদ্ধি পায়, এই সূত্রতে চলে আসি, আয়তন বেশি মানে চাপ কি হবে? ব্যস্তানুপাতিক সূত্র হারে কমে যাবে। তার মানে আমাদের বুকের ভিতর এখন চাপ তুলনামূলকভাবে কমে গেছে। কেন? আয়তন বেশি। যদি আয়তন বেশি হয় চাপ কমে যায়। এবার সেকেন্ড সূত্রতে আসি, বাতাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত বা প্রবাহিত হয়। তাহলে এখন আমাদের বাতাসটা কোন দিক থেকে কোন দিকে যাবে? মূল খুব গুরুত্বপূর্ণ কথা, বাহিরে দেখো, আমি যদি এটা বাহির চিন্তা করি, বাহিরে কিন্তু বাতাসের চাপ মোটেও কমে নাই, বাহিরে বাতাসের চাপ নরমাল আছে, কিন্তু তোমার বুকের ভেতর আয়তন বাড়ার কারণে চাপ কমে গেছে। তার মানে বাহিরের চাপটা ভেতরের চাপের তুলনায় এখন উচ্চ চাপ। তার মানে বাতাস বাহিরের থেকে ভেতরের দিকে ঢুকবে, তার মানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ঢুকলো। বাতাস যখন ঢুকবে বাতাসের সাথে কি ঢুকবে? অক্সিজেন প্রবেশ করবে। বাতাসের সাথে কি প্রবেশ করবে? অক্সিজেন প্রবেশ করবে। তার মানে আমাদের প্রশ্বাসে অক্সিজেন ঢুকে গেল। এই প্রসেসটাকে আমরা বলি একটা অ্যাক্টিভ প্রসেস, সচল প্রক্রিয়া, অ্যাক্টিভ প্রসেস, সক্রিয় প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্বাস জিনিসটা আমরা বুঝে গেছি। সোজা কথা, 1 নাম্বার পয়েন্ট আমরা দুইটা সূত্র যদি মনে রাখি, আমরা প্রশ্বাস বা নিঃশ্বাসের ক্ষেত্রে মূল দুইটা পেশির নাম যদি মনে রাখি, জিনিসটা সহজ। প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের ডায়াফ্রাম যেটা, তার কেন্দ্রের একটা টেন্ডন থাকে, কেন্দ্রের টেন্ডনটা ডায়াফ্রামকে নিচের দিকে টান দিবে, ডায়াফ্রাম সংকুচিত হবে, নিচে চলে আসবে। ডায়াফ্রাম যদি নর্মাল পজিশন থেকে নিচে চলে আসে, বুকের উপরের নিচের আয়তন বৃদ্ধি পাবে। সেকেন্ড পয়েন্ট, আমাদের প্রশ্বাসের সময় ইন্টারকোস্টাল পেশি যারা আছে তারাও সংকুচিত হবে। তার মানে প্রশ্বাসে দুইটা পেশিরই সংকোচন ঘটে। যদি দুইটা পেশিরই সংকোচন ঘটে, মানে ইন্টারকোস্টাল পেশি যদি সংকুচিত হয়, তখন দেখা যাবে যে কি আমাদের রিবস গুলো একটু উপরের দিকে উঠে যাচ্ছে, এরকম করে উপরের দিকে উঠে যাবে। যখন উপরে উঠে যাবে তখন দেখবে আমরা পার্শ্বীয় আয়তন এবং সামনে পিছনের আয়তন বৃদ্ধি পাবে। দ্যাট মিন্স পার্শ্বীয় আয়তন সামনে পিছনের আয়তনটা বৃদ্ধি পেয়ে গেল, তো দেখা যাচ্ছে বুকের সব আয়তন বৃদ্ধি পাইছে। যদি সব আয়তন বৃদ্ধি পায় তাহলে দেখা যাবে যে বুকের ভেতরের আয়তন বৃদ্ধি পেল। যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে চাপ কমে গেছে বয়েলের সূত্র অনুসারে। তাহলে চাপ যদি কমে যায় তাহলে আমাদের বুকের ভেতরে এখন চাপ কম, কিন্তু বাহিরের চাপ তো বেশি আছে। তাহলে বাহির থেকে সেকেন্ড সূত্র মতে বাতাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যাবে। তার মানে উচ্চ চাপ থেকে বাতাস এখন ঘুরে এসে নিম্ন চাপে চলে আসলো। সাথে কাকে নিয়ে আসলো? অক্সিজেনকে নিয়ে আসলো। এটাই হচ্ছে প্রশ্বাস। সাথে সাথেই ঘটবে নিঃশ্বাস। কিভাবে? তোমার যখন এই পেশিগুলো যখন সংকুচিত হইল প্রশ্বাসে, এখন পেশিগুলো আবার কি করবে? আগের অবস্থায় ফিরে যেতে থাকবে। মানে এতক্ষণ ধরে পেশিগুলো সংকুচিত হয়ে আছে, পেশিগুলো এবার রিল্যাক্স হয়ে যেতে যাবে। দ্যাট মিন্স স্থিতিশীলতায় ফিরে আসতে যাবে, দ্যাট মিন্স শিথিল হয়ে যাবে, দ্যাট মিন্স প্রসারিত হয়ে যাবে। সহজ কথা, প্রশ্বাসের সময় পেশিগুলো সংকুচিত ছিল, কোন কোন পেশি? ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি। নিঃশ্বাসে এই পেশিগুলো শিথিল হয়ে আসবে, রিল্যাক্স হয়ে যাবে, প্রসারিত হয়ে আসবে। এখন ভালো করে জিনিসটা খেয়াল করো, যদি নিঃশ্বাসের সময় ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি রিল্যাক্স হয়ে যায়, প্রথমত ডায়াফ্রামের কি ঘটবে আমি এখানে দেখাইছি। ডায়াফ্রাম নিঃশ্বাসের সময় ধনুকের মতো বেঁকে উপরে উঠে যাবে। কি হবে? উপরে উঠে যাবে। তাহলে এই ঘটনাটা হলো আমাদের নিঃশ্বাস, এই ঘটনাটা হলো আমাদের নিঃশ্বাস।
ওকে, এই ঘটনায় আমরা দেখতেছি যে ডায়াফ্রাম উপরে উঠে গেল নিঃশ্বাসের ক্ষেত্রে। কেন? ডায়াফ্রাম এখন রিল্যাক্স হয়ে গেছে, স্থিতিশীল হয়ে গেছে। তো ডায়াফ্রাম যদি উপরে উঠে, তাহলে এবার আমি একটু একটু করে মজাটা দেখাই, কেমন মজা আমরা পাই। দেখো, ডায়াফ্রাম যদি উপরে উঠে, কাহিনীটা হবে ডায়াফ্রাম চলে আসলো এই জায়গায়। তাহলে এখন জিনিসটা আমি দেখতেছি, ডায়াফ্রাম চলে আসলো উপরে, নরমাল পজিশন থেকে উপরে, ঠিক আছে? আচ্ছা, তো ডায়াফ্রাম যদি উপরে চলে আসে, প্রথমত আমার বুকের ভেতরের অনুদৈর্ঘ্য আয়তন কমে গেছে, মানে আয়তন কমলো। সেকেন্ড পয়েন্ট, ইন্টারকোস্টাল পেশিও প্রসারিত হয়ে গেছে। এতক্ষণ ধরে সংকুচিত ছিলাম ভাই, এখন আর সংকুচিত থাকার ইচ্ছা নাই, এখন আমি প্রসারিত হতে চাই, তো প্রসারিত হয়ে যাই। প্রসারিত যদি হয়ে যাই, কি করব ভাই? হয়ে যাব আমি, আমার প্রসারণ, আমি হয়ে যাব স্থিতিশীল অথবা শিথিল। যখন ইন্টারকোস্টাল পেশি হবে শিথিল, এতক্ষণ ধরে রিপস ছিল উপরে, রিপস বলতেছে আমি এর উপরে থাকতে চাই না, আমি নিচে নামতে চাই, তো সে কি করবে? ধুম করে নিচে নেমে যাবে। তাহলে আমি শ্বাস যখন নিলাম তখন, শ্বাস যখন ছাড়লাম তখন, শ্বাস যখন নিলাম, শ্বাস যখন ছাড়লাম, তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে শ্বাস নিলে আপ, শ্বাস ছাড়লে ডাউন, প্রশ্বাসে আপ, নিঃশ্বাসে ডাউন, প্রশ্বাসে আপ, নিঃশ্বাসে ডাউন। তো যদি ডাউন হয় তখন তোমরা নিজেরাই করে দেখবা, যখন রিপসগুলো এই অবস্থা থেকে ডাউন হয়ে আসবে তখন দেখবা ভেতরের পার্শ্বীয় আয়তনও কমে যাবে এবং অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ মানে সামনে পিছনে, সরি অগ্র পশ্চাৎ, সামনে পিছনের আয়তনও কমে যাবে। দ্যাট মিনস নিঃশ্বাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটা একটা খুব স্পেসিফিক বা অ্যাক্টিভ প্রসেস না, এটা হচ্ছে জাস্ট প্রশ্বাসের সময় যখন আমাদের ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়েছিল, সাথে সাথে প্রশ্বাস যখন শেষ তখন ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। যখন তারা আগের অবস্থায় ফিরে আসবে তারা শিথিল হয়ে যাবে। যখন তারা শিথিল হয়ে যাবে, ডায়াফ্রাম উপরে উঠে যাবে। ডায়াফ্রাম যখন উপরে উঠে যাবে, ইন্টারকোস্টাল পেশি শিথিল হয়ে রিপস তখন নিচে নেমে আসবে। রিপস যদি নিচে নেমে আসে, আমি এটা তীর চিহ্ন দিয়ে দেখাইছি, রিপস যদি নিচে নেমে আসে তখন কি হবে ভাই? আমাদের অনুদৈর্ঘ্য আয়তনটা, অনুপ্রস্থ দ্যাট মিন্স পার্শ্বীয় আয়তনটা, সামনে পিছনের আয়তন, তিনটা আয়তন কি হবে? হ্রাস পাবে। তো এখন ভেতরের আয়তন হ্রাস পাচ্ছে, আবার বয়েলের সূত্রে আসি, ভেতরের আয়তন যদি হ্রাস পায় দ্যাট মিন্স আয়তন কমে গেলে চাপ বৃদ্ধি পাবে, যেহেতু বয়েলের সূত্র অনুসারে আয়তন আর চাপ পরস্পর ব্যস্তানুপাতিক। তো ভেতরের আয়তন, নিঃশ্বাসের ক্ষেত্রে ভেতরের আয়তন, বক্ষ গহ্বরের আয়তন কমে গেল। আয়তন যদি কমে যায়, এই জায়গাটাতে চাপ বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু আমাদের বাহিরের চাপ স্বাভাবিক আছে। তো বাহিরের চাপ যদি স্বাভাবিক থাকে এবং এই জায়গার চাপ যদি বৃদ্ধি পায়, তাহলে এখন আমাদের বুকের ভেতরের চাপ বাহিরের চাপের থেকে বেশি। তো এবার কি হবে? বাতাস সেকেন্ড সূত্র মতো উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে। তাহলে এবার বাতাস কি হইলো? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে চলে আসলো। সাথে কাকে বের করে আনলো? কার্বন ডাইঅক্সাইডকে সে বের করে নিয়ে চলে আসলো। এটাই হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া সাধারণত একই সাথে সংঘটিত হচ্ছে, তোমরা দেখছো। তবে এখানে আমি বলছিলাম ইন্সপিরেশনটা অ্যাক্টিভ প্রসেস, এই অবস্থায় ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, কিন্তু এক্সপিরেশনটা বা নিঃশ্বাসটা কোনো অ্যাক্টিভ প্রসেস না, এটাকে আমরা বলতে পারি একটা প্যাসিভ প্রসেস। এটাকে আমরা বলতে পারি একটা প্যাসিভ প্রসেস, অর্থাৎ নিষ্ক্রিয় প্রক্রিয়া। এটাকে আমরা বলতে পারি একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, কারণ প্রশ্বাস ঘটলে নিঃশ্বাস ঘটতেই হবে। পেশিদেরকে সংকুচিত করলে ওদেরকে প্রসারণ করতেই হবে। বিয়ে করলে বউ পালতেই হবে, কোনো ছাড় নাই, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমাদের মূল প্রক্রিয়া এটাই, মূল প্রক্রিয়া এটাই। এখন দেখি প্রশ্বাস নিঃশ্বাস যদি একসাথে ঘটে তাকে আমরা বলি শ্বাসক্রিয়া বা ব্রেথিং। শ্বাসক্রিয়া বা ব্রেথিং, প্রশ্বাস প্লাস নিঃশ্বাস। এই শ্বাসক্রিয়া বা ব্রেথিং একটা স্বাভাবিক মানুষের মিনিটে 14 থেকে 18 বার ঘটে। এখন তুমি ভুল করে ফেলবা, ভাইয়া শ্বাস তো 14 থেকে 18 বার, নিঃশ্বাস তো 14 থেকে 18 বার না। প্রশ্বাস প্লাস নিঃশ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণ ত্যাগ পুরাটাই হচ্ছে একটা শ্বাসক্রিয়া, দ্যাট মিন্স ব্রেথিং। তাহলে মানুষের ব্রেথিং নরমালি 14 থেকে 18 ব্রেথ পার মিনিট, দ্যাট মিন্স 1 মিনিটে 14 থেকে 18 বার ব্রেদিং হয়। নবজাতক শিশুর এই কাহিনীটা হয় 40 বার মিনিটে, ওরা খুব দ্রুত শ্বাস নেয়, ঠিক আছে? এখন বাড়তে পারে বিভিন্ন ফিজিক্যাল কন্ডিশনে, এটা বৃদ্ধি পেতে পারে। লাইক তুমি যদি নিচ থেকে 6 তলায় দৌড়ে উঠো, তাহলে তোমার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। তুমি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করো,
সিক্স প্যাক বানাচ্ছ, তোমার জিএফ কে দেখাবো তোমার সিক্স প্যাকস, ও টাইট অ্যাবস, সিক্স প্যাকস, ঠিক আছে, তাহলে তোমার জিমে ব্যায়াম করতে হবে, তোমার অটোমেটিক শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে নর্মাল কন্ডিশনগুলো, ফিজিক্যাল কন্ডিশনে কিন্তু শ্বাস প্রশ্বাস বাড়ে। আদারওয়াইজ নর্মালি একটা মানুষ স্বাভাবিকভাবে 14 থেকে 18 বার প্রশ্বাস নিঃশ্বাস নিয়ে থাকে, অর্থাৎ ব্রেদিং পার মিনিট করে থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকে মূল পড়ার মূল মন্ত্র। এই মন্ত্র না জানলে আমরা বুঝবো না আমাদের লাংস যন্ত্রটাতে হচ্ছে কি। ওকে, ছবিটা তুলে ফেললাম, এবার আমি একটু লাইভে ঢুকি, দেখি, শুনি, বুঝি অ্যাক্টিভ আছে নাকি তোমাদের মগজ, পড়া লাগতেছে নাকি তোমাদের কাছে সহজ। আচ্ছা, তো কে কোন জায়গায় বুঝো নাই আমাকে একটু বলো ভাই, আমি তোমার বেসিক খুব সহজভাবে ক্লিয়ার করতে চাই। হ্যাঁ, প্রশ্বাস নিঃশ্বাস বিপরীত না, একজনকে ছাড়া আরেকজন অচল। এটা আমার একটু তুলনা একটু আসলে ভুল হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে রাদারফোর্ডের মতো জোশ চলে আসছিল, হোশ খুব ক্ষয়ে বসছি। দ্যাট মিনস রাদারফোর্ড ওই জোশ বেশি আসছিল দেখি সূর্যের মডেলের সাথে তুলনা করে দিছে, বোর আবার তার পিছন দিয়ে লেজ লাগাই দিয়ে আগুন ধরাই দিছে। ঠিক সেম আমার বউ জামাইয়ের সাথে তুলনা করাটা একটু খারাপ হয়েছে, ঠিক আছে। বউ জামাই তো বিপরীত লিঙ্গ, এখানে বিপরীত লিঙ্গ না, এখানে বুঝাইতে চাইছি যে প্রশ্বাসের পরেই আসবে নিঃশ্বাস, প্রশ্বাস যদি হয় নিঃশ্বাস হইতেই হবে। দ্যাট মিনস বউ থাকলে জামাইকে বউকে পালন করতেই হবে, জামাই থাকলে বউয়ের জামাইকে আদর করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। লিঙ্গের এখানে কোনো ধরনের কথা হবে না। ওকে, আচ্ছা। হ্যাঁ, একজন বললা এখন করে দেখছে 1 মিনিটে 40 বার ব্রেথিং হয়েছে, তোমার 20 বার হয়েছে প্রশ্বাস, 20 বার হয়েছে নিঃশ্বাস, গড় করলে হয় 20, তোমার ব্রেদিং হয়েছে এখন 20 বার, ঠিক আছে। ব্রেদিং মিন্স প্রশ্বাস নিঃশ্বাস আলাদা। ওকে, জিনিসটা বুঝতে পারছো? গট ইট? ক্লিয়ার ইট? তুমি কি জিনিসটা ধরতে পারছো? যদি তুমি ধরতে পারো তুমি হবা বেস্ট, যদি তুমি ধরতে না পারো তুমি হবা শেষ। ইন্সপিরেশনের সময় ডায়াফ্রাম উপরে উঠে না, একজন বললা ইন্সপিরেশনের সময় ডায়াফ্রাম উপরে উঠে না, উপরে উঠে, আমি উপরে উঠে বলি নাই, ইন্সপিরেশনের সময় আমি বলছি ডায়াফ্রামটা নিচে নামে। কেন নিচে নামে ভাই? ডায়াফ্রামটার মূল স্ট্রাকচার যদি একটু দেখতে চাই, ডায়াফ্রাম হচ্ছে গম্বুজের মতো, আমরা বলি গম্বুজ শেপ একটা পেশি, গম্বুজ শেপ একটা পেশি। তো মাঝখানের যে জিনিসটা ডায়াফ্রামের, এই জিনিসটাকে আমরা বলি কেন্দ্রীয় টেন্ডন, মাঝখানে যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলি কেন্দ্রীয় টেন্ডন। যখন তোমার নিঃশ্বাস নিবা, একটা তোমার বাতাস কিন্তু তোমার দেহে ঢুকবে, বাতাস তোমার বক্ষগহ্বরে আসতেছে, যখন তোমার বক্ষগহ্বরে বাতাস আসবে তখন কি হবে, কেন্দ্রীয় টেন্ডনের উপরে একটু চাপ পড়বে, ডায়াফ্রামের কেন্দ্রীয় টেন্ডনের উপর চাপ পড়লে কেন্দ্রীয় টেন্ডনটা নিচের দিকে নেমে আসে। তো কেন্দ্রীয় টেন্ডন যদি নিচের দিকে নেমে আসে, এটাকে তুমি যদি একটা ছাতার সাথে তুলনা করো, ছাতার উপরের অংশ আর তোমার ছাতার হ্যান্ডেল, ছাতার হ্যান্ডেল নিচের দিকে নামাও, ছাতাও নিচের দিকে নামবে। তো কেন্দ্রীয় টেন্ডন যদি নিচের দিকে নামে, ডায়াফ্রামও নিচের দিকে নেমে আসবে। আবার যখন বাতাস বের হয়ে যায়, যখন বাতাস বের হয়ে যায় তখন এর উপর থেকে একটা প্রেসার কমে যায়, তখন কেন্দ্রীয় টেন্ডনও উপরে উঠে যায়, ডায়াফ্রামও উপরে উঠে যায়, সে কারণেটাকে আমরা নিঃশ্বাস বলি। ওকে, আশা করি এবার বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, তো
ওকে, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। মোটামুটি আমার ক্লাসটা আমি আজকে এখানে শেষ করতে চাই। আমার একটু বিশ্রাম চাই, ঠিক আছে? আজকে অনেক দৌড়াদৌড়ি করছি, তাই আমার একটু আসলে বিশ্রাম চাই। আমি ক্লাসটা এখানে শেষ করতে চাই। আহ, সবাই যারা দেখো না শুরু থেকে, তারা একটু রেকর্ডিংটা দেখুনি, আমি ডাবল করে বলছি সবগুলো পড়া, যেন তোমাদের বুঝতে হয় সুবিধা, কোনো না থাকে তোমাদের অসুবিধা, ঠিক আছে? তো আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবা, আর পরশু দিন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ। সবাই থাকিও ভালো, হইও না কেউ মনের দিক থেকে কালো, সবাই তোমার মনের মধ্যে নিয়ে আনো আলো, সবাই থাকো খুব বেশি ভালো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।